হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 10-এর 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্টের গঠন পর্যন্ত এতটুকু পড়ছিলাম। তো আজকে আমাদের বাকি টপিকগুলো শেষ করব আমরা। তো বাকি টপিক মূলত হচ্ছে মেইন যে ইম্পর্টেন্ট যে টপিকটা এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে আজকের এই ক্লাসটা। আপনারা যারা গত ক্লাসটা দেখেন নাই, আপনারা হচ্ছে গত ক্লাসটা দেখে তারপর আজকের ক্লাসটা দেখবেন, না হলে হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তো আজকে হচ্ছে আমরা দেখবো সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে হয়। তো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে সজীব উদ্ভিদের কোষের ভিতরে ক্লোরোফিল যে থাকে সেটা হচ্ছে আলোক শক্তিকে এটিপি এবং এনএডিপিএইচ নামক জৈব অণুতে রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চিত বা জমা করে রাখে, তাই না? আমরা গতদিন দেখছিলাম যে এটিপি আর এনএডিপি মূলত কিভাবে হয়, যে আলোক শক্তিটা মূলত এডিপি আর এনএডিপি আকারে আসে, কিন্তু যখনই সেটা গাছের ভিতরে প্রবেশ করে ক্লোরোফিলের মাধ্যমে, সেই আলোক শক্তিটা চেঞ্জ হয়ে এটিপি এবং এনএডিপিএইচ জৈব অণুতে রাসায়নিক শক্তি হিসাবে গাছের শৈলের দেহে জমা থাকে, ঠিক আছে, বা পাতায় জমা থাকে। তাহলে এবং ওই রাসায়নিক শক্তিকে উদ্ভিদ কাজে লাগিয়ে তার সালোকসংশ্লেষণ বিক্রিয়া ঘটায়। এবং বিক্রিয়াটা হচ্ছে দেখতে অনেকটা এরকম যে 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 12 অণু পানি মিলে আলো এবং ক্লোরোফিলের সাহায্য নিয়ে গাছ কি তৈরি করে? গ্লুকোজ, যেটা হচ্ছে মূলত খাবার, যে শর্করাটা, এটা কিন্তু মেন শর্করাটা, ঠিক আছে, বা এটাকে গ্লুকোজও কিন্তু বলা হয়। তাহলে মূলত হচ্ছে মেন শর্করাটা গাছ হচ্ছে এই যে এটা তৈরি করে, এবং তার সাথে কি তৈরি করে? 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি তৈরি করে। তো এই যে অক্সিজেনটা দেখতেছেন, এই অক্সিজেনটা কিন্তু গাছ আমাদের জন্য ছেড়ে দেয়, ঠিক আছে। তাহলে তোমরা উপরে রাসায়নিক বিক্রিয়াটাতে দেখতে পাচ্ছ যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় 1 অণু হেক্সোজ শর্করা গ্লুকোজ তৈরি করতে, মানে যে এটাকে কিন্তু শর্করা অথবা হেক্সোজ সুগারও কিন্তু বলা হয়। তো এটা 1 অণু তৈরি করতে আমাদের কয় অণু কার্বন ডাইঅক্সাইড লাগছে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড খরচ করতে হয়েছে, আর হচ্ছে 12 অণু পানির দরকার হয়েছে। কার কার সাহায্য লাগছে? আলো এবং ক্লোরোফিলের সাহায্য নিয়ে। তো এখানে হচ্ছে এই যে পানিটা জারিত হয়ে অক্সিজেন মুক্ত হয়, অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে তার সঙ্গে হাইড্রোজেন সংযুক্ত হয়। এখানে হচ্ছে মানে জারিত আর বিজারিত কথাটা মানে হচ্ছে যে জারণ মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া বা কোনো কিছু ত্যাগ করা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যখন পানিতে যখন জারণ বিক্রিয়াটা ঘটবে তখন পানি থেকে অক্সিজেনটা মুক্ত হয়ে যায়, যেহেতু ছেড়ে দিচ্ছে। আর অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হওয়ার মানে হচ্ছে কোনো কিছু এর সাথে যুক্ত হওয়া। তো মূলত কোনো কিছু যুক্ত বলতে সেখানে হাইড্রোজেন সংযুক্ত হওয়ার কথা বলতেছে। যে বিজারিত কথাটার মানে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনটা যুক্ত হওয়া, এই জন্য এটাকে জারিত এবং বিজারিত কথাটা ইউজ করা হচ্ছে। তো এই কারণে সালোকসংশ্লেষণকে একটা জটিল জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়, যে এখানে মূলত জারণ বিজারণ দুটোই হচ্ছে। এই জন্য একসাথে এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া, যে একটা ছেড়ে দিচ্ছে আর একটা গ্রহণ করতেছে। তো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অনেকগুলো ধাপ থাকলেও এটাকে মূলত দুইটা পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। নাম শুনে বুঝতে পারতেছো যে আলোক নির্ভর পর্যায়ে কিন্তু আলো মাস্ট বি লাগবেই, আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কিন্তু আলোর দরকার হয় না। তাহলে আমরা একটু চিন্তা করি আলোক নির্ভর পর্যায়টা আসলে কখন হয়। নর্মালি কিন্তু দিনের বেলাতে হয়। কারণ কি? কারণ হচ্ছে দিনের বেলাতে সূর্য মূলত থাকে এবং সেখান থেকে আলোক শক্তি পাওয়া যায়। কিন্তু রাতের বেলা তো সেই আলোক শক্তিটা পাওয়া যায় না, সেজন্য আলোক নিরপেক্ষ পর্যায়টা অন্ধকারে বা রাতে হয়, ঠিক আছে। তাহলে প্রথম পর্যায়টা আমরা আলোচনা করি, যে প্রথমটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, যেটাতে আলো দরকার আছে। তো এই পর্যায়টা আসলে কি হয়? তো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যেই পর্যায়ে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি এবং এনএডিপি তে সঞ্চারিত মানে জমা হয়, তাকেই মূলত বলতেছে আলোক নির্ভর পর্যায়। তো শর্টকাটে যদি বলি, এই পর্যায়ে মূলত শক্তি উৎপন্ন হবে, ওই যে এটিপি এবং এনএডিপিএস টা জমা হয়ে থাকবে। জমা হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আলোক নির্ভর পর্যায়। তাহলে এই অংশের জন্য অবশ্যই আলোক অপরিহার্য। তার নিচের বিক্রিয়াটা দেখানো হয়েছে, যেমন দেখো যে 2 অণু এডিপি, যেটা হচ্ছে আলোক শক্তি, 2 অণু অজৈব ফসফেট, পিআই দ্বারা বোঝাচ্ছে এখানে কিন্তু অজৈব ফসফেট, ফসফেট অণুর সাথে আর হচ্ছে 2 অণু এনএডিপি, যে এটাও কিন্তু আলোক শক্তি, এটাও আলোক শক্তি। এটা হচ্ছে অজৈব ফসফেট, এটা কোথা থেকে পাবে গাছ? এই দুইটা কিন্তু সূর্য আলো থেকে পাবে, ঠিক আছে। আর অজৈব ফসফেটটা হচ্ছে বিভিন্ন মাটির অণু থেকে, যে শোষণ শিকড়ের মাধ্যমে বিভিন্ন খনিজ লবণ থেকে সে পাবে। এবং হচ্ছে 4 অণু পানি সে মূলের মাধ্যমে গ্রহণ করবে। এই চারটা জিনিসের বিক্রিয়ার ফলে এবং সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্য নিয়ে ও এই যে এডিপিটা চেঞ্জ হয়ে কোনটা পরিণত হবে? এটিপিতে। আমরা কিন্তু জানি যে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এডিপি ছিল আলোক শক্তি, যেটা চেঞ্জ হয়ে গেছে রাসায়নিক শক্তি এটিপি। সেম ভাবে এই যে এনএডিপিটা ছিল, এটাও চেঞ্জ হয়ে গেল এনএডিপিএইচ, এটাও কিন্তু রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়ে গেল। আর বাকি কি হলো? এটার সাথে একটা এইচ প্লাস আয়ন, মানে এটা হচ্ছে আয়ন বলতে বোঝাচ্ছে হাইড্রোজেন প্লাস যদি কোনো আকারে থাকে সেটা কিন্তু
নর্মালি প্রোটন আকারে থাকে, কারণ এখান থেকে কিন্তু বোঝা হচ্ছে হাইড্রোজেন যার, তার যে একটা ইলেকট্রন ছিল সে কিন্তু একটা ত্যাগ করে দিছে। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রোটন আকারে ও রয়ে যাবে। আর দুই অণু পানি থাকবে, আর আর এক অণু অক্সিজেন। এই আলোক নির্ভর পর্যায়ে হয়ে থাকে একটা পাতার ভিতর। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপরে কি বলতেছে যে বিক্রিয়াটিতে অজৈব ফসফেটকে পিআই, এই যে আমি যেটা বলছিলাম পিআই হিসেবে দেখানো হয়েছে। সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়াগুলো আলোর উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টিডের গ্রানার মধ্যে সংগৃহীত। এটা আমরা আগেই জানছি যে মূলত এই শক্তি উৎপাদনটা কোথায় ঘটে, মূলত কিন্তু ক্লোরোপ্লাস্টিডের বা ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে জিনিসটা হয়ে থাকে। তো এই পর্যায়ে মূল ঘটনাগুলো এখানে কিন্তু ছবি আকারে দেওয়া আছে। তো ছবিতে যাওয়ার আগে আমরা নিচের প্রক্রিয়াটা একটু দেখে নিই যে এই পর্যায়ে কি কি হয়, সেটা কিন্তু একটু কয়েকটা প্রক্রিয়াতে দেখানো হয়েছে যে আলোক নির্ভর পর্যায়ে আসলে কি কি হয়। তো এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সূর্যালোকের যে ফোটন কণা, সূর্যালোকের কে কিন্তু তোমার আলোক শক্তি কিন্তু ফোটন কণা হিসেবে ডাকা হয়। আলোর অপর নাম হচ্ছে ফোটন। তাহলে ফোটন কণা হিসেবে শোষণ করে ক্লোরোফিল অণু কি হয়ে ওঠে, সক্রিয় ও তেজোময় হয়ে ওঠে। নর্মাল অবস্থায় কিন্তু যখন ক্লোরোফিল থাকে, আলো যখন পায় না, তখন কিন্তু ক্লোরোফিল কিন্তু সক্রিয় থাকে না, ইনঅ্যাক্টিভ থাকে, অলস থাকে। কিন্তু যখনই সে সূর্যালোকের ফোটন কণাটা পায়, তখনই সে কাজ করার একটা উদ্দীপ্ত হয়ে ওঠে, কাজ করার জন্য, এই জন্য সক্রিয় এবং তেজোময় হয়ে ওঠে। আচ্ছা, তারপরে কি হয় এই ধাপে, আলোক নির্ভর পর্যায়ের একটা ধাপ হচ্ছে ফটোলাইসিস হয়। ফটোলাইসিস মানে হচ্ছে ফটো মানে পানি, লাইসিস মানে ভেঙে যাওয়া। তা দেখো যে সক্রিয় ক্লোরোফিল অণু পানিকে বিয়োজিত মানে ভেঙে দিয়ে তিনটা জিনিস তৈরি করে, একটা হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, আর একটা হচ্ছে ইলেকট্রন। তিনটা জিনিস উৎপন্ন করে। তাহলে এই অক্সিজেন পাতার পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে কিন্তু বের হয়ে যায় আমাদের জন্য। যে অক্সিজেনটা হচ্ছে পাতার যে পাতার ফুটা আছে, পত্ররন্ধ্র মানে ফুটা, তো পাতার ফুটা দিয়ে কিন্তু এই অক্সিজেনটা বের হয়ে যায়। তো এটা হচ্ছে একটা প্রক্রিয়া আলোক নির্ভর পর্যায়ে। তো আরেকটা সেকেন্ড প্রক্রিয়া কি হয়, ফটো ফসফোরাইলেশন। ফটো মানে হচ্ছে বলতেছে যে আলোক শক্তির সাহায্যে কোনো কিছু গঠিত হচ্ছে। আমরা একটু দেখি কি বলতেছে, যে এই প্রক্রিয়ায় পাতার কোষে অবস্থিত যৌগ যেটা হচ্ছে কি এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, সূর্যালোকের উপস্থিতিতে অজৈব ফসফেট পি এর সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন কি তৈরি করতেছে, এটিপি। আমরা কিন্তু একটু আগে বিক্রিয়াতে দেখছিলাম যে এই যে এডিপিটা চেঞ্জ হয়ে কিসে চলে যাচ্ছে, যে কার সাথে যুক্ত হয়ে, অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে কিন্তু এই যে এটিপি তৈরি করতেছে। এখানে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে এডিপি থেকে সেটা চেঞ্জ হয়ে এটিপি মানে উচ্চ শক্তি সম্পন্ন যৌগতে গঠন করতেছে। লাস্ট যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে বিজারিত এনএডিপিএইচ গঠন। যে আমরা দেখছিলাম যে হাইড্রোজেনটা যোগ হয়, যোগ হওয়া মানে বিজারিত। তাহলে পাতার কোষে অবস্থিত যৌগ এনএডিপি যে ছিল, আলোক শক্তি থেকে যে এনএডিপিটা গাছ নিছিল, সেটার সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে মূলত এনএডিপিএইচটা গঠন করে। এটাও কিন্তু এক ধরনের উচ্চ শক্তি সম্পন্ন যৌগ। ঠিক আছে, রাসায়নিক শক্তি আর কি। তো যেটা শক্তির উৎস হিসাবেও কিন্তু কাজ করে। মূলত হচ্ছে এই বিক্রিয়াটাকে ওরা কথায় নিচে বলা হয়েছে আর চিত্রতে এখানে বোঝানো হয়েছে। যে এই পুরাটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের এই যে আলোক নির্ভর পর্যায়টা কোথায় হয়, এই যে এখানে কিন্তু হয়ে থাকে। এগুলো কিন্তু আমরা জানি যে থাইলাকয়েড, তাই না, গ্রানা বলা হয়। তো গ্রানার ভিতরে কিন্তু এই আলোক নির্ভর পর্যায়টা হয়ে থাকে। তো এখানে মূলত দেখাচ্ছে কি, এই যে আলো ঢুকতেছে পাতার ভিতরে, তারপর হচ্ছে পানি যাচ্ছে, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড কিন্তু পাতার ভিতরে ঢুকতেছে। তো এই যে আলো আর পানির সহায়তা আলোক নির্ভর পর্যায়ে কি হয়, আর অজৈব ফসফেট হচ্ছে যেখানে আছে, অজৈব ফসফেটের সহায়তা আলোক নির্ভর পর্যায়ে অক্সিজেনটা পাতার মাধ্যমে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে বের হয়ে যায়। তাহলে এই যে অর্ধেকটা দেখতেছেন, এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, আর ডান পাশে হচ্ছে অন্ধকার পর্যায়ে। এটা আমরা একটু পরে আলোচনা করবো। ঠিক আছে, তো মূলত হচ্ছে আলোক নির্ভর পর্যায়টা কোথায় হয়, এই যে গ্রানাতে কিন্তু হয়ে থাকে। আর আলোক নিরপেক্ষ পর্যায়টা কোথায় হয়, স্ট্রোমার মধ্যে হয়। স্ট্রোমা মানে কোনটা, এই যে জেলির মতো যে সাদা অংশটা থাকে ক্লোরোপ্লাস্টের যে ভিতরে, সেটা হচ্ছে স্ট্রোমা। আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। তো এটা গেল হচ্ছে আমাদের আলোক নির্ভর পর্যায়। ঠিক আছে, মূলত এই এই পর্যায়ে কি হয় আমরা যদি রিভিউ দিই, মূলত হচ্ছে আলোক শক্তিটা চেঞ্জ হয়ে রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে গাছের পাতার ভিতর। ঠিক আছে, তো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয় এটা আমরা একটু জানার চেষ্টা করি। যে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে আলোক শক্তি ব্যবহার করে এটিপি এবং এনএডিপি এর সৃষ্টি হয়েছিল, তাই না? সেগুলাকে আলোক নির্ভর পর্যায়ে পাতা কি করে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে ফেলে। ব্যবহার করার কারণে আলোক নির্ভর পর্যায়ে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে, এবং অবশেষে সে কি তৈরি করে, কার্বোহাইড্রেট মানে তার নিজের জন্য যে খাবারটা, সেটা কিন্তু সে তৈরি করে। এটিপি এবং এনএডিপিএস থেকে শক্তি গ্রহণ করার পর সেগুলো কিন্তু এডিপি এনএডিপি তে রূপান্তরিত। আমরা কিন্তু আগেও, আমার আগের ক্লাসে আলোচনা করছিলাম যে উদ্ভিদ যখন তার শক্তিটাকে এটিপি এবং এনএডিপিএস টাকে যখন ভাঙায় দেয়, যখন ব্যবহার করে ফেলে, তখন কিন্তু সে আবার আগের অবস্থায় মানে এডিপি এবং এনএডিপি তে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, এবং আবার সেটা কোথায় চলে যায়, আলোক নির্ভর পর্যায়ে কিন্তু রিটার্ন যায়। সেগুলো পুনরায় শক্তি সঞ্চয় করবে। তাহলে এটা একটা চক্রের মতো ঘুরতে থাকে। মানে হচ্ছে আমি যদি বলি
এখান থেকে যে আলোক নির্ভর পর্যায়ে যে আমরা যে শক্তিটা পাই এটিপি এবং এনএডিপি, তাই না? তো এই যে এনএডিপিটা ও কি করে ক্যালভিন চক্রে প্রবেশ করে, ক্যালভিন চক্রে প্রবেশ করার কারণে ও এই শক্তিটাকে ভেঙে ব্যবহার করে ফেলে। আলোক নির্ভর পর্যায়ে ক্যালভিন চক্র বলতে বোঝাচ্ছে এখানে কিন্তু অন্ধকার পর্যায়ে, ঠিক আছে? তো এই যে ব্যবহার করার কারণে এটাকে আবার রিভার্স হয়ে সে কি ফেরত দেয়, এডিপি আর এনএডিপি আকারে বের করে দেয়, শক্তিটা সে ইউজ করে ফেললো। তো এই যে এনএডিপি আর এডিপি, এটা আবার পুনরায় আলোক নির্ভর পর্যায়ে যায়, এখান থেকে আবার সেটা এটিপি এনএডিপি এইচ তে পরিণত হয়, এভাবে সারা জীবন চক্রাকারে কিন্তু প্রত্যেকটা পাতায় কিন্তু এই দুইটা পর্যায়ে ঘটতে থাকে, ঠিক আছে? তাহলে এই যে এখানে এই কথাটাই বলা হয়েছে যে বিক্রিয়াগুলো উৎসেচকের সাহায্যে, উৎসেচক মানে হচ্ছে মানে কোন একটা বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য যারা হেল্প করে সাহায্য হিসাবে, যেমন ওখানে আলোক শক্তি ক্লোরোফিল ছিল। তো এই সাহায্যে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে চক্রাকারে কিন্তু এই বিক্রিয়াটা ঘটতে থাকে, এবং এর জন্য আলোর দরকার একদমই হয় না। তাহলে এই চক্রটির আবিষ্কার করছিল ডক্টর মেলভিন ক্যালভিন, নাম অনুসারে এই প্রক্রিয়াটিকে ক্যালভিন চক্র কিন্তু বলা হয়। তো সালোকসংশ্লেষণে কার্বনের গ্যাসীয় অবস্থা থেকে কার্বোহাইড্রেট পরিণত করে, যা পৃথিবীর অন্যান্য জীব ব্যবহার করতে কিন্তু পারে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো যে গাছ মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে কিন্তু মূলত কার্বোহাইড্রেট খাবারটা বানাচ্ছে, তাই না? ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে তো ইউজ করতেছে সে। তো এই যে এটা করতেছে, একেই বলতেছে হচ্ছে কার্বন ফিক্সেশন বা কার্বন সংবন্ধন, ঠিক আছে? যে গ্যাসীয় অবস্থা থেকে আমরা একটা সলিড খাবারে চলে আসছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পৃথিবীতে জীবনটা হচ্ছে কার্বন ভিত্তিক, এবং ক্যালভিন চক্রে কার্বন সংবন্ধন টিকিয়ে রাখার জন্য অন্যতম কিন্তু একটা ঘটনা। কেন কার্বন ভিত্তিক? কারণ হচ্ছে আমরা আমাদের জীবদেহ যেই বিভিন্ন ছোট ছোট জৈব অণু দিয়ে গঠিত, এগুলো সবগুলা কিন্তু কার্বন দিয়ে গঠিত, ঠিক আছে? কার্বন না থাকলে কিন্তু আমরা ঠিকমতো বাঁচতেই পারতাম না, আমরা টিকে থাকতে পারতাম না। অক্সিজেন তো অবশ্যই দরকার, কিন্তু কার্বনটাও কিন্তু দরকার, কারণ কার্বন দিয়ে আমাদের মূলত খাবার দাবার সব কিন্তু তৈরি হয়। তো সালোকসংশ্লেষণ সবসময় সর্বোচ্চ গতিতে কাজ করে না, মাঝে মাঝে ফাস্ট হয়, মাঝে মাঝে স্লো হয়। তো আলোর তীব্রতা, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, তাপমাত্রা এবং পানির পরিমাণও কিন্তু সালোকসংশ্লেষণের যে হারটা আছে সেটাকে প্রভাবিত করতে পারে, মানে বেশি কম হতে পারে, কখনো খুব দ্রুত হইতে পারে, কখনো কিন্তু স্লো হইতে পারে। তো লাস্ট আমাদের টপিক হচ্ছে সালোকসংশ্লেষণের গুরুত্ব, কেন এটা বেশি দরকার আমাদের। তো সালোকসংশ্লেষণের মূল তাৎপর্য বা গুরুত্ব হলো মূলত তিনটা। কি কি? প্রথমটা হচ্ছে কি, যে সৌরশক্তি আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে স্থিতিশক্তিতে রূপান্তরকরণ। সূর্য হচ্ছে পৃথিবীর সকল শক্তির উৎস, এটা আমরা জানি। সালোকসংশ্লেষণের সময় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কি করে, শোষণ করে, এবং সেটাকে কোন শক্তিতে রূপান্তর করে ফেলে, সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ফেলে, যেটা হচ্ছে এটিপি আকারে সে জমা করে রাখে। পরে ওই শক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে কি স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়, মানে জমা হয়ে থাকে এটিপিটা, জমা হয়ে থাকে। তাহলে ওই শক্তি উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় কাজে কিন্তু লাগে। আমরা ধরো উদ্ভিদ বলো আর প্রাণীদের বলো, সবার কিন্তু আমাদের কাজ করার জন্য শক্তি লাগে, যেই কাজটাই করি না কেন। তো এই শক্তিটা মূলত সাপ্লাই আসে কোথা থেকে? এই যে এটিপি অণু, সে তাদের যে শক্তি থেকে কিন্তু আসে। তো পরভোজী প্রাণীরা যারা হচ্ছে অন্যকে খেয়ে বাঁচে, পরভোজী প্রাণীরা উদ্ভিদজাত খাদ্য গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় শক্তি অর্জন করে থাকে, যে তারা হচ্ছে অন্যান্য প্রাণীদের খেয়ে বা গাছপালা থেকে বিভিন্ন জিনিস খেয়ে তারা হচ্ছে সেই শক্তিটা নিজের মধ্যে নেয়। তারপরে কাঠকয়লা, পেট্রোল ইত্যাদির মধ্যে যে শক্তিটা জমা থাকে বা নিহিত থাকে, তা প্রকৃতপক্ষে কিন্তু অনেক বছর আগেরকার উদ্ভিদের মধ্যে জমে থাকা সৌরশক্তি। কেন? কাঠকয়লা কিন্তু কোথা থেকে পাওয়া যায়? ধরো মাটির নিচে থেকে পাওয়া যায়, অনেক দিন থেকে আহ জমে থাকা কাঠকয়লা বা পেট্রোল খনিজ সম্পদ যেগুলো আছে, এগুলো কিন্তু এক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু গাছ থেকেই আসে। তো গাছ আবার শক্তি মূলত পায় কার কাছ থেকে? অবশ্যই আলোর শক্তিটা পায় কাছ থেকে, সূর্যের কাছ থেকে। তো এই জন্যই বলতেছে মূলত আমার যে কাঠকয়লা, পেট্রোল, খনিজ সম্পদ গুলা পাই, এগুলা মূলত সৌরশক্তি থেকে আসছে, ঠিক আছে? 2 নম্বর কি বলছে, যে গ্লুকোজকে শ্বেতসার, শ্বেতসার মানে হচ্ছে একটু জটিল শর্করাকে বলা হয় শ্বেতসার, মানে কার্বোহাইড্রেট আর কি। তো গ্লুকোজকে শ্বেতসার রূপান্তর এবং সঞ্চয়ী অঙ্গে পরিবহন। তো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় সরল শর্করা গ্লুকোজ, যা শ্বেতসারে রূপান্তরিত হয়ে উদ্ভিদের ফল, মূল, বীজ এরকম বিভিন্ন সঞ্চয়ী অঙ্গে সঞ্চিত হয়। মূলত হচ্ছে গাছ খাবার তৈরি করে সরল শর্করা মানে গ্লুকোজ, কিন্তু সেটা পরবর্তীতে তার যখন ফল টল হয়, বীজ টিজ হয়, সেগুলা মূলত জটিল শর্করার রূপ নেয় এবং সেগুলা জমে থাকে, এবং এই জটিল শর্করা কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তো গ্লুকোজ থেকে মূলত কি কি তৈরি হয়? প্রোটিন, ফ্যাট ইত্যাদি অন্য জাতীয় বস্তু সংশ্লিষ্ট মানে তৈরি হয়, গঠন হয়। তো পরভোজী প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই উদ্ভিদ জাতটাই কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে। আমরাও কিন্তু বিভিন্ন ফল টল খাই, তাই না? তাহলে আমরা মূলত ওই গাছকে কিন্তু খাচ্ছি, গাছের খাবারটাকেই খাচ্ছি। তাই সালোকসংশ্লেষণের ফলে উৎপন্ন খাদ্যই হলো মূলত খাদ্যের মূল উৎস। আমরা কিন্তু মূলত ডাইরেক্টলি কিন্তু গাছের উপরেই কোনো না কোনো ভাবে নির্ভরশীল। গাছ যদি খাবার তৈরি করে না আমাদের খাওয়াইতো, মানে গাছের খাবার তৈরিটা যদি না হইতো, আমরাও কিন্তু আমাদের খাবার, মানে আমাদের খাবার বলতে হচ্ছে অক্সিজেন প্লাস হচ্ছে এই শ্বেতসার গুলা কিন্তু আমরা
পাইতাম না। ঠিক আছে। তারপর বলতেছে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় কিন্তু সালোকসংশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের হচ্ছে স্বাভাবিক পরিমাপ হলো 0.04%, নর্মালি স্ট্যান্ডার্ড। আর অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 21%। টোটাল 100%-এর মধ্যে অক্সিজেন থাকে 21%, আর বাকিগুলো হচ্ছে নাইট্রোজেন আর ছোটখাটো গ্যাস থাকে। তো সালোকসংশ্লেষণের সময় সবুজ উদ্ভিদরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বর্জনের মাধ্যমে পরিবেশের অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে। এখন একটা প্রশ্ন রাখতে পারে, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তো খুবই কম, তাহলে হচ্ছে আমাদের কেন বলতেছে এত ইফেক্ট পড়ে বা তাপমাত্রা বেড়ে যাচ্ছে? কারণ হচ্ছে একটা জিনিস চিন্তা করো, যে আমরা মানুষরা কি করতেছি বর্তমানে, যে প্রচুর পরিমাণে গাছ কিন্তু কেটে ফেলতেছি। গাছ কেটে ফেলার কারণে গাছ কিন্তু কি গ্রহণ করে? অবশ্যই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেটাকে অক্সিজেনে কনভার্ট করে ফেলে ও, তাই না? তো যেহেতু গাছপালা কমে যাইতেছে, স্বাভাবিকভাবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আগের মতো বেশি রয়ে গেল, সেটাকে কনভার্ট করে যে অক্সিজেন করবে সেই উপায়টা আর নাই, কারণ গাছটা কমে যাচ্ছে। তো সেজন্য অক্সিজেনের পরিমাণও কি আস্তে আস্তে আমাদের এনভায়রনমেন্টে আস্তে আস্তে কমে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে। গাছ যত বেশি থাকবে অক্সিজেনও বেশি থাকবে, গাছ যত কম হবে অক্সিজেনের পরিমাণও তত কমে যাবে। সেই জায়গায় কার্বন ডাই অক্সাইডটা কিন্তু বেড়ে যাবে, যেটা হচ্ছে বর্তমানের পৃথিবীতে আমরা কিন্তু দেখতেছি। এখন কিন্তু আগের গত বছরগুলোর তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে থাকে, এবং আমাদের যে আবহাওয়াটা সেটা কিন্তু রেগুলার নাই, খুব অনেকটা ইরেগুলার হয়ে গেছে, যে ঠিক মতো বৃষ্টি হয় না অথবা শীতকাল ঠিক মতো আসে না। তো এই যে এনভায়রনমেন্ট চেঞ্জটা, এটা মূলত দায়ী কারা? দায়ী হচ্ছে আসলে আমরাই। আমরাই মূলত গাছটা কেটে ফেলতেছি। ঠিক আছে, আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু আমাদের বাসা বাড়িতে চাইলে একটা করে সর্বনিম্ন গাছ হইলেও কিন্তু লাগানো। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ, এখানে এন্ডিং। তো আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি সেটা রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিব, সেখানে আপনারা জয়েন হয়ে আমাকে ডাইরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন। ঠিক আছে। আপনার তাহলে আমরা নেক্সট হচ্ছে অধ্যায় 11 শুরু করবো ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টারটা আপনারা পুরোটা দেখবেন, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। আশা করি কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।